নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে এমন কিছু কিছু রান্না করি যেগুলোতে আমাদের লঙ্কা কুচির প্রয়োজন হয়। আর লঙ্কা কুচি সাধারণত আমরা বটি অথবা ছুরির সাহায্যে এইভাবে করেই কিন্তু করে থাকি। এর ফলে দেখা যায় এই লঙ্কা কিন্তু আমাদের হাতের মধ্যে লেগে যায়, যার ফলে কিন্তু জ্বালা করতে শুরু করে। আর এই জ্বালা কিন্তু অনেকক্ষণ পর্যন্তই থাকে, কোনোভাবেই কমে না। যখন আমরা রান্না বান্না করি কোনো কারণবশত যদি আমাদের হাতের মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতটা অনেকক্ষণ পর্যন্ত জ্বালা করে। তবে আপনাদের যখনই এই ধরনের কোনো রকমের সমস্যা হবে তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য হাতটাকে প্রথমে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এবার এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। সামান্য পরিমাণের কোলগেট নিয়ে হাতের মধ্যে আমি এইভাবে করে মাখিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কোলগেটটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে রেখে দেব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কি করবেন, এই হাতটাকে আপনারা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের লঙ্কা লেগে যাওয়ার কারণে হাতের মধ্যে যে জ্বালা হতে থাকে সেই জ্বালা কিন্তু খুব সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা মিক্সার জার। মিক্সার জার আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু সকলেই ব্যবহার করে থাকি। তবে মশলা পেস্ট করার পর আমরা মিক্সার জারের ভেতরটা কিন্তু সকলেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। তবে এই যে পিছনের যে সাইডটা থাকে সেটা কিন্তু কেউই আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করি না, যার কারণে এইভাবে করে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। আর যদি দিনের পর দিন ভালোভাবে পরিষ্কার না করা হয় তখন কিন্তু আমাদের অনেকটাই নোংরা জমে যায়। পরে যদি পরিষ্কার করি অনেকটাই পরিশ্রম করতে হয়। তার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। আর এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশ। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের জল। এবার এই যে মিক্সারের জারের যে পিছনের সাইডটা রয়েছে আমরা এইভাবে করে ঘষে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। আমরা এখানে ব্রাশের এই কারণেই ব্যবহার করেছি, এই যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবেই ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারবো না, যার কারণে এখানে ব্রাশের ব্যবহার করছি। এইভাবে করে ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার মিক্সার জারের যে হ্যান্ডেলটা রয়েছে ওটার মধ্যেও বেশ কিছুটা নোংরা জমে রয়েছে, তো ওটাকেও কিন্তু আমি এইভাবে করে পরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব উঠে গেছে ব্রাশের সাহায্যে। এই মিক্সারের সাইডটাও আমি একটু এইভাবে করে ঘষে নেব। তারপর আমি এই মিক্সার জারটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটার মধ্যে কতটা নোংরা ছিল আর এখন কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চায়ের পাতার প্যাকেট। চা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেতে পছন্দ করি। তবে যে চায়ের পাতাগুলো আমরা বাড়িতে নিয়ে আসি অনেক সময় দেখা যায় তার মধ্যে কালার অথবা কেমিক্যাল কোনো কিছু মেশানো থাকে, যেটা কিনা আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না। আর এই ধরনের কোনো কিছু কালার অথবা কেমিক্যাল মেশানো চা যদি আমরা খেয়ে থাকি আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো যখনই আপনারা বাজার থেকে নতুন চায়ের পাতার প্যাকেট কিনে নিয়ে আসবেন আপনারা কিভাবে চেক করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচের গ্লাসের মধ্যে জল। আপনারা অন্য পাত্রও কিন্তু ব্যবহার করতে পারেন।
এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা। এবার চায়ের পাতাটা দিয়ে খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই জলটাকে আমি এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আর এই যে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। যদি জলের কালারটা চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু বুঝে নিতে হতো যে এই চায়ের পাতার মধ্যে কোনো রকমের কালার বা কেমিক্যাল মেশানো রয়েছে। আর যে কালারটা এসেছে সেটা কিন্তু চায়ের পাতার ন্যাচারাল কালার। আপনারা যদি এইভাবে করে বুঝতে না পারেন আর যদি না চেক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে চায়ের পাতাটা চেক করে নেবেন। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার আমি নিয়ে নেব বেশ কিছুটা চায়ের পাতা, হাতের এই যে তালুর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই যে জলটা রয়েছে এখান থেকে সামান্য পরিমাণের জল চায়ের পাতার মধ্যে দিয়ে দেব। এবার আঙুলের সাহায্যে এইভাবে আমরা ঘষে নেব। এইভাবে কিছুক্ষণ ঘষার পর যদি দেখেন চায়ের পাতার থেকে কালার বেরোচ্ছে তাহলে কিন্তু বুঝে নেবেন চায়ের পাতার মধ্যে কোনো রকমের কালার বা কেমিক্যাল মেশানো রয়েছে। আর যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে যে চায়ের পাতাটা সম্পূর্ণ ভালো, এর মধ্যে কোনো কিছু মেশানো নেই। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা। রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু আমাদের ঠিকঠাকভাবে মেখে নিতে হয়। বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তাদের দেখবেন আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। আবার আটা মাখলেও দেখা যায় রুটি ঠিকঠাকভাবে ফোলে না, এমনকি নরম তুলতুলে হয় না। তো কিভাবে আপনারা আটা মাখবেন, আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের গরম জল। আপনারা এখানে গরম দুধেরও ব্যবহার করতে পারেন, তবে গরম দুধ সবার কাছে সব সময় থাকে না, যার কারণে আমি এখানে গরম জলই ব্যবহার করলাম। যেহেতু জলটা অনেকটাই গরম রয়েছে তার কারণেই আমি এখানে চামচের সাহায্যে এইভাবে করে একটু মিশিয়ে নেব। অনেক সময় আমরা আটা কিন্তু অনেকটাই আগে মেখে রাখি রুটি বানানোর, যাতে করে রুটিটা ভালোভাবে ফোলে, এমনকি আমাদের রুটি নরম তুলতুলে হয়। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, তাড়াহুড়োর মধ্যে আপনারা রুটি বানান, সেক্ষেত্রেও কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চামচের সাহায্যে আমি এইভাবে করে প্রথমে মাখিয়ে নিয়েছি। তারপর ঠিক আমরা হাত দিয়ে যেভাবে আটাটা মেখে নিই একইভাবে আমি আটাটাকে মেখে নেব। আর আপনারা যখন জলের ব্যবহার করবেন একবারে কিন্তু অনেকটাই জল দিয়ে দেবেন না, না হলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা জলটা আটা মাখার সময় মিশিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু আটা মাখা হয়েও গেছে। আমরা যদি এইভাবে করে আটা মেখে নিই তাহলে দেখবেন আমাদের রুটিগুলো সব ফুলবেও, এমনকি নরম তুলতুলে হবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের বাড়িতে বাচ্চারা স্কুলে যায় অথবা বড়রা অফিসে যায়, যার কারণে দেখবেন তাদের অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পায়ের মধ্যে মোজা পরে থাকতে হয়। তাছাড়াও এখন যেহেতু অনেকটাই শীত পড়ে গেছে, আমাদের বাড়িতে প্রায় সময় কিন্তু বাচ্চারা পায়ের মধ্যে মোজা পরে থাকে, যার কারণে পায়ের তলার সাইডে অনেকটাই ঘাম হয়। আর ঘাম হয়ে যাওয়ার কারণে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো যখনই আপনারা বাচ্চা অথবা বড়রা পায়ের মধ্যে মোজা পরবেন, মোজা পরার আগে কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের পাউডার। এবার এই যে পাউডারটা রয়েছে আমি প্রথমে এই পায়ের তলার সাইডে এইভাবে করে দিয়ে দেব। এইভাবে যদি পায়ের মধ্যে আপনারা পাউডার দিয়ে দেন তাহলে দেখবেন ঘাম কিন্তু অনেকটাই কম হবে। এখন পর্যন্ত পায়ে মোজা পরে থাকার কারণে দেখা যায় অনেক সময় পায়ের থেকে একটা বাজে দুর্গন্ধ ছাড়ে। তো তখনও কিন্তু আপনারা যদি এইভাবে করে পায়ের মধ্যে একটু পাউডার দিয়ে দেন দেখবেন ঘামও হবে না, এমনকি পায়ের থেকে বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়বে না। আপনারা চাইলে মোজার ভেতরেও সামান্য পরিমাণের পাউডার দিয়ে দিতে পারেন। আমি যেহেতু পায়ের ওপরেও একটু পাউডার দিয়েছি, যার কারণে মোজার ভেতরে আমি আর পাউডার দিলাম না।
তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মোমবাতি আমরা কোনো না কোনো কাজের জন্য মেঝেতে অথবা টেবিলের মধ্যে জ্বালিয়ে থাকি। এর ফলে দেখা যায় অনেকটাই মোম কিন্তু গলে সেই জায়গার মধ্যে পড়ে যায়। আর যদি এইভাবে করে মোম পড়ে যায় তখন দেখবেন খুব সহজেই কিন্তু এই মোমগুলো আমরা তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। আর যদি টেবিলের মধ্যে বা মেঝের মধ্যে ঘষাঘষি করি অনেক সময় দাগও কিন্তু পড়ে যায়। তো আপনারা এই মোমগুলো কিভাবে খুব সহজেই তুলে নেবেন, আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের গরম জল। জলটাকে এইভাবে করে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মোমগুলো উঠে যাচ্ছে। এবার আপনারা একটা কাপড়ের সাহায্যে যদি পরিষ্কার করে নেন তাহলেই দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করে যদি আমরা মোমটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর ঘষাঘষিও করতে হবে না, এমনকি টেবিল বা মেঝের মধ্যে দাগও কিন্তু পড়বে না। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের যে খুন্তি, হাতা, ঝাঁঝরি, ডাবু, এই যে জিনিসগুলো হয়ে থাকে আমরা কিন্তু সকলেই রান্না বান্নার জন্য ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু রান্নার জন্য ব্যবহার করব না। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি খুন্তি আর নিয়েছি একটা পুরনো মোজা। এবার মোজার ভেতরে আমি খুন্তিটাকে এইভাবে করে পরিয়ে দিলাম। এই যে মোজাটা রয়েছে আমি এইভাবে করে মুড়িয়ে নেব। তারপর এটাকে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব যাতে করে কোনোভাবে খুলে না যায়। আপনারা চাইলে এখানে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের যে দরজার এই যে জায়গাগুলো থাকে এগুলো দেখবেন আমরা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে পারি না ঠিকঠাকভাবে। তো এইভাবে করে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজে এমনকি তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা ছিল। তাছাড়াও দরজার এই জায়গাগুলোতেও আমরা হাত দিয়ে ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না। অনেক সময় দেখা যায় এখানে কিন্তু মাকড়সাও জাল দিয়ে দেয়। আর এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজেই পরিষ্কার করতে পারবো। তাছাড়াও আমাদের বাড়িতে যে ফ্রিজ, আলমারি বা বক্স খাটগুলো হয়ে থাকে তার তলার সাইডেও চাইলে কিন্তু আমরা এইভাবে করে পরিষ্কার করতে পারবো। যেহেতু এই জায়গাগুলোর মধ্যে আমরা হাত দিয়ে ঠিকভাবে পরিষ্কার করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে করে খুন্তি বা হাতার ব্যবহার নিয়ে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না আমরা কম বেশি কিন্তু সকলেই করে থাকি। তবে যখন আমরা কোনো কিছু রান্না করে থাকি বা কোনো কিছু ভাজা বানিয়ে থাকি অনেক সময় কি হয়, তাড়াহুড়োর কারণে রান্না করতে করতে যে খুন্তি বা হাতা ব্যবহার করি এইভাবে করে কড়াইয়ের ওপরে আমরা রেখে দিই। এর ফলে আমরা যখনই এই খুন্তি বা হাতাটা ধরতে যাই অনেকটাই গরম হয়ে থাকে আর আমাদের হাত পুড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে। তো যখনই আপনারা রান্না বান্না করবেন তার আগে এমন কি করে নেবেন যাতে করে আপনাদের হাতের মধ্যে গরমও লাগবে না, এমনকি পুড়েও যাবে না। আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা। মোজাটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা খুন্তি। খুন্তিটাকে এইভাবে করে মোজার মধ্যে পরিয়ে দিয়েছি। তারপর মোজাটাকে এইভাবে করে আমি খুন্তির মধ্যে ভালো করে একটু জড়িয়ে দেব। তারপর নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দেব যাতে করে মোজাটা কোনোভাবেই খুন্তির থেকে বেরিয়ে না যায়। আমি এখানে মোজার ব্যবহার করেছি। আপনারা চাইলে কোনো রুমাল অথবা কিচেন টাওয়ালও কিন্তু ব্যবহার করতে পারেন। মোজা নিয়েছি বলে যে আপনাদের মোজা ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। এবার আপনারা যদি এইভাবে করে রান্না করে থাকেন আর তাড়াহুড়োর কারণে যদি খুন্তিটা এইভাবে রেখে দেন তাহলে যখনই আপনারা খুন্তিটা ধরবেন দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের হাতের মধ্যে গরম লেগে যাবে না, এমনকি হাত পুড়েও যাবে না। এইভাবে করে কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।